আচ্ছা দেখো, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আহ, মানে নেক্সট ক্লাসগুলো এবং আজকের ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারটা ম্যাথ পুরোটাই ডিজাইন প্রবলেম আছে দুইটা বড় বড়। তো ডিজাইন প্রবলেমগুলো একটু অন্যরকম। আমার মনে হয় তোমরা এখনো কোনো ডিজাইন প্রবলেম করো নাই কখনো। তো আমি শুরু করতেছি, দেখো। তেমন একটা ঝামেলা না, প্রথম প্রথম একটু আজব লাগতে পারে আর কি। তো আমি একটু শুরু করতেছি, এই জন্য একটু প্রথম থেকে মনোযোগ দিও, ক্লাসেই ক্লিয়ার হয়ে নিও যদি কোনো কনফিউশন থাকে। সব থেকে ভালো হইতো যদি কালকে শুরু করতে পারতাম তোমাদের এক্সট্রা ক্লাসটাই, কারণ এই ক্লাসটা আসলে আমি এখন ধরো একটু একটু পড়াবো, এরপরে টাইমটা শেষ হয়ে যাবে। তো পুরাটা টাইম পেলে একটা ম্যাথ পুরাটা শেষ হইলে খুব সুন্দর হতো আর কি। যাই হোক, আমরা আজকে শুরু করি। আমাদের হয়তো আজকে শেষ হবে না প্রবলেমটা আর কি। তো আমি এটা দেবাশিস স্যারের স্লাইডটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্লাইডটা বেশ ভালো আছে, আর নতুন করে বানানোর দরকার মনে করি নাই আর কি। তো দেখো, কংক্রিট মিক্স ডিজাইন করব আজকে আমরা। কংক্রিট মিক্স ডিজাইন মানে হচ্ছে আহ, আমরা যে আমাদের কংক্রিটটা কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারে যখন কাস্টিং করব, মানে যে কোনো জায়গায় যখন কংক্রিট কাস্টিং করব, তখন কংক্রিটের মধ্যে থাকা যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যেমন সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, তাদেরকে একটা প্রপার অনুপাতে না মেশালে তো তুমি তোমার টার্গেট ওয়ার্কেবিলিটি বা টার্গেট স্ট্রেংথ সেটা তো তুমি পাবা না। সো কংক্রিটটাকে মেশানোর সময় তোমাকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে যেন তুমি ওই স্ট্রেংথ এবং ওই ওয়ার্কেবিলিটিটা অর্জন করতে পারো। তো সেই ধরনের একটা অনুপাত আমরা আসলে বের করব এই ম্যাথগুলাতে। তো আমি একটু শুরু করি, ফার্স্টে অল্প কিছু থিওরি আছে, থিওরিগুলো পড়েই আমরা ডিজাইন প্রবলেমে প্রবেশ করব আর কি। তো এখানে সংজ্ঞা বলা আছে, দেখো, যে কংক্রিট মিক্স ডিজাইন কাকে বলে। আমি যে কথাটা বললাম ওই কথাটা এখানে লেখা আছে, যে মিক্স ডিজাইন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ সিলেক্টিং suitable ingredients of concrete and determining their relative proportions with the objective of producing concrete of certain minimum strength and durability as economically as possible। অর্থাৎ একটা সার্টেন মিনিমাম স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য, একটা সার্টেন মিনিমাম কংক্রিটের স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য তোমার কংক্রিটের যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে তাদের যে একটা রিলেটিভ প্রপোর্শন বের করবা, অ্যাজ ইকোনমিক্যালি অ্যাজ পসিবল, মানে তোমার এই রিলেটিভ যে প্রপোর্শন আসবে, অর্থাৎ তুমি যে অনুপাতটা বের করবা সেটাই হচ্ছে সব থেকে ইকোনমিক, কারণ তুমি একটা ডিজাইন প্রসেস ফলো করে কাজটা করবা, এজন্য তোমার রেজাল্টটা আসবে সব থেকে ইকোনমিক। তো এই যে অনুপাতটা বের করতেছি আমরা, বা এই যে সিলেক্ট করতেছি ইনগ্রেডিয়েন্টস গুলোকে, যে কত অনুপাতে মিশালে এই সার্টেন মিনিমাম স্ট্রেংথটা আমরা অর্জন করতে পারবো, এই রেশিওটাকেই বলতেছি আমরা কংক্রিট মিক্স ডিজাইন। তার মানে আজকে আমরা আর কিছুই না, আজকে আমরা সিমেন্ট, কংক্রিটের মধ্যে থাকা সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট এবং কতটুকু ওয়াটার লাগতেছে একটা স্ট্রেংথ দেয়া থাকবে সেটা অর্জন করার জন্য, সেই অনুপাতটাই আজকে আমরা বের করব। এখানে দুইটা মেথড আছে, একটা হলো এসিআই কংক্রিট মিক্স ডিজাইন মেথড, আরেকটা হচ্ছে ব্রিটিশ মেথড অফ মিক্স ডিজাইন। আজকে আমরা এসিআইটা শুরু করব, হয়তো আমরা সময় পুরোটা পাবো না আর কি, আমাদের নেক্সট ক্লাসে যেতে হবে এসিআইটা শেষ করতে, তারপরে আমরা ব্রিটিশটা দেখব। দুইটা মেথড ফলো করে তুমি এটা ডিজাইন করতে পারবা আর কি, অনুপাত রেশিও বের করতে পারবা। প্রথমে মিক্স ডিজাইনের কিছু থিওরি পড়া জরুরি, কারণ মিক্স ডিজাইনের করার আগে তোমার কিছু প্রিলিমিনারি ডাটা জানা থাকতে হয়। আমরা একটু পড়ি, দেখো আমাদের মিক্স ডিজাইনের এইমটা কি আসলে। অলরেডি আমি বলে ফেলছি, এই জিনিসগুলা বের করা, যে কতটুকু ওয়াটার লাগতেছে, কতটুকু সিমেন্ট লাগতেছে, কতটুকু কোর্স অ্যাগ্রিগেট লাগতেছে, কতটুকু ফাইন অ্যাগ্রিগেট লাগতেছে। ফাইনালি আমরা একটা রেশিও বের করব এদের। আচ্ছা, এবার আসো মিক্স ডিজাইনের স্পেসিফিকেশন, অর্থাৎ মিক্স ডিজাইন করতে গেলে কি কি ডাটা তোমাকে জানা থাকতে হবে। আচ্ছা, প্রথমেই দেখো সিমেন্টের টাইপ। তুমি যেই কংক্রিটের মিক্স ডিজাইন করতেছো, এখানে যে সিমেন্ট ব্যবহার করতেছো সেই সিমেন্টের টাইপটা তোমার জানা থাকতে হবে। তোমার কংক্রিটের
ওয়ার্কেবিলিটি অথবা স্লাম ভ্যালু। তোমার এই কংক্রিটটা ধরো তুমি কলামে কাস্টিং করবা অথবা বিমে কাস্টিং করবা, তো সেটার জন্য পার্টিকুলার একটা স্লাম ভ্যালু অথবা ওয়ার্কেবিলিটি আছে। সেইটা কত, মানে এই যে বললাম সার্টেন মিনিমাম স্ট্রেংথ অর্জন করার জন্য একটা রিলেটিভ প্রপোর্শন তুমি বের করবা। খালি তো স্ট্রেংথের দিকে তাকালে হবে না, তোমার যেই এলিমেন্টে বা যেই স্ট্রাকচারে তুমি কংক্রিটটা কাস্টিং করবা সেই স্ট্রাকচারের স্লাম ভ্যালু তো তোমার জানা লাগবে, নাহলে তো তোমার কংক্রিট দেখা যাবে স্ট্রেংথ নিচ্ছে কিন্তু কংক্রিট ড্রাই হয়ে গেছে কাস্টিং করার সময়, ওয়ার্কেবিলিটি নাই, তাহলে তো সমস্যা। সো তোমাকে আগে থেকেই একটা স্লাম ভ্যালু চুজ করতে হবে ডিজাইনে, অথবা তোমাকে কোশ্চেনে দেয়া থাকবে। ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট, তুমি যে ব্যাচের অ্যাগ্রিগেটটা ব্যবহার করবে আর কি, সেই অ্যাগ্রিগেটগুলোর মধ্যে ম্যাক্সিমাম সাইজ কত এটা তোমাকে জানা থাকতে হবে, অর্থাৎ সিভ অ্যানালাইসিস থেকে পাবা আর কি এটা। রিকোয়ার্ড কম্প্রেসিভ স্ট্রেংথ সব থেকে গুরুত্বপূর্ণ, সংজ্ঞার মধ্যেই পাইছিলাম আমরা। তুমি যেই জায়গায় কংক্রিট কাস্টিং করতেছো সেখানের ওই স্ট্রাকচারের কম্প্রেসিভ স্ট্রেংথ কত সেটা তোমার জানা থাকতে হবে। আসলে যেটা করা হয়, তুমি যদি কোনো বিম বা স্ল্যাবে কাস্টিং করো কংক্রিটের, তার আগে তো ওই বিম বা স্ল্যাবটা ডিজাইন করা হয়েছে। ধরো এই বিমটা ডিজাইন করা হয়েছে, এই বিমটা যখন ডিজাইন করছে তো কাস্টিং করার আগেই তো ডিজাইনটা করছে, এই বিমের হাইট কত হবে, এই বিমের ভিতরে কয়টা রড বসবে, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো কিন্তু ডিজাইন করে আসছে। এই ডিজাইনটা যখন করছে এবং তোমরা যখন থার্ড ইয়ারে করবা আর কি, 3.1 এবং 3.2 দুইটাতেই করবা, 3.1 এবং 3.2 যখন ডিজাইন করবা তখন দেখবা একটা কম্প্রেসিভ স্ট্রেংথ ধরে এই এলিমেন্টগুলো ডিজাইন করে আর কি। সো এই বিমটা ধরো ডিজাইন করছে মনে করো যে 3500 পিএসআই এর জন্য, তাহলে তোমাকে কংক্রিটটা ঢালার আগে যখন তুমি কংক্রিটটা মিক্স ডিজাইন করতেছো তোমাকে এমন ভাবে ইনগ্রেডিয়েন্টস গুলো মিশাতে হবে যেন এই 3500 পিএসআই অথবা তার কাছাকাছি, আসলে পুরা 3500 তো আসে না, এটার কাছাকাছি যেন তুমি যেতে পারো, ওইভাবে তোমাকে মিক্স ডিজাইন করতে হবে। এই যে 3500 পিএসআই স্ট্রেংথ অর্জন করতে হবে এবং একটা পার্টিকুলার ওয়ার্কেবিলিটি তোমাকে নিতে হবে, এটার জন্য তো তোমার মিক্স ডিজাইন প্রয়োজন। এমন তো না যে তুমি 10 ব্যাগ সিমেন্ট ঢেলে দিলা, তারপরে 2 বালতি পানি ঢাললা, তারপরে 1 বস্তা, তারপর তুমি বালি ঢেলে দিলা, হয়ে গেল। বিষয়টা তো এরকম না, একটা প্রসেসে আগাইতে হবে। এই যে প্রসেসটা, এই যে সিলেক্ট করা ইনগ্রেডিয়েন্ট গুলা বা এই যে স্ট্রেংথটাকে তুমি অর্জন করবা, এটা অবশ্যই মিক্স ডিজাইন থেকে করতে হবে আর কি। তো তোমাকে স্ট্রেংথ জানা থাকতে হবে যে তুমি কতটুকু স্ট্রেংথ চাচ্ছ আসলে। এট দ্য সেম টাইম তোমার কংক্রিটের ভিতর তো অবশ্যই এয়ার কন্টেন্ট থাকবে। এই এয়ার কন্টেন্ট কতখানি তুমি অ্যালাউ করতেছো তোমার কংক্রিটের মধ্যে, এটাও তোমাকে জানা থাকতে হবে। সিমেন্টের টাইপ জানতে হবে, ওয়ার্কেবিলিটি অথবা স্লাম ভ্যালু, এই বিমের জন্য দেখবা অথবা কলামের জন্য, ফুটিং এর জন্য বিভিন্ন স্লাম ভ্যালু আছে যে এই রেঞ্জের মধ্যে নিতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। এসিআই গাইডলাইনে বলা আছে কিছু কথা, আমি দেখাবো তোমাদেরকে। তোমাকে খালি স্ট্রেংথের দিকে তাকালেই হবে না, তোমার স্লাম ভ্যালুর দিকেও তোমাকে তাকাতে হবে। তারপর তোমার অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ, এই ভ্যালুটা লাগবে বিভিন্ন জায়গায় ভ্যালু পিক করার সময়, দেখাবো সেগুলা। আর কম্প্রেসিভ স্ট্রেংথ তো বললাম, এয়ার কন্টেন্টও লাগবে, কতখানি অ্যালাউ করতেছো বা তোমাকে এটা বের করতে হবে যে কতখানি এয়ার কন্টেন্ট তুমি রাখবা ভিতরে। এবারে একটা তোমাদেরকে চার্ট আকারে দেয়া হয়েছে যে কি কি ডাটা জানা থাকতে হবে। সিমেন্টের ক্ষেত্রে মিনিমাম দুইটা ডাটা তোমাকে জানা থাকতে হবে। একটা হচ্ছে সিমেন্টের টাইপটা কি, এটা কি টাইপ 1 সিমেন্ট, টাইপ 2 নাকি টাইপ 3 না 4 না 5, এবং সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি জানা থাকতে হবে। স্যার 3.15 ওইটা স্যার? হ্যাঁ 3.15ই হয় সাধারণত। এখন বলো সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট এটা কি তোমরা করছো? স্যার না স্যার, এটা তো করা হয়নি স্যার। অ্যাগ্রিগেট আর ইয়ের তোমরা তো করা হয়েছে। ফাইনাল কোর্সেরটা করছো তাই না? এখন সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে কোশ্চেনেই দেয়া থাকবে। আর রিয়েল লাইফে তুমি কিভাবে পাবা? রিয়েল লাইফে তুমি যেই ব্র্যান্ডের সিমেন্ট কিনতেছো ওই ব্র্যান্ডের সিমেন্টের ডিটেইলস কিন্তু তোমার হাতে থাকবে, যে ওই সিমেন্টের কেমিক্যাল কম্পোজিশন কেমন বা তার ফিজিক্যাল প্রপার্টিজ গুলা কেমন, তার কেমিক্যাল প্রপার্টিজ গুলা কেমন, তুমি কিন্তু ডিটেইলস ওখান থেকে জেনে যাবা। সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই।
তুমি যেই ব্র্যান্ডের সিমেন্ট কিনবা সেখানের স্পেসিফিকেশন থেকেই পেয়ে যাবা যে স্পেসিফিক গ্র্যাভিটি কত। তাহলে সিমেন্টের ক্ষেত্রে দুইটা ডাটা জানা থাকতে হবে। এই টেবিলগুলা দেখতেছো যে এখানে যেটা দেখানো হয়েছে, এখানের কোনো ডাটা মিসিং থাকলে তোমাকে ধরে নিতে হবে প্রবলেমে, মানে মানটা ধরে নিতে হবে, কারণ এই ডাটাগুলো না থাকলে তুমি কোনোভাবেই মিক্স ডিজাইন করতে পারবা না। কেন করতে পারবা না একটু পরে বুঝতে পারবা। কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে এই চারটা ডাটা তোমাকে জানা থাকতে হবে। একটা হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম সাইজ অথবা ম্যাক্সিমাম সাইজ, এখানে অর ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ হলেও হবে, সমস্যা নেই। আশা করি এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা জানো, নমিনাল ম্যাক্সিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ কি জিনিস। এসএসডির বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, মানে সারফেসটা থাকবে ড্রাই অ্যাগ্রিগেটেড আর ভেতরটা থাকবে কি ময়েশ্চার দিয়ে পূর্ণ। তাহলে এই এসএসডি কন্ডিশনের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কোর্স অ্যাগ্রিগেটের, এটা টেস্ট করছো না তোমরা? কত নাম্বার স্যার। এক্সপেরিমেন্টে করছো? স্যার এটা স্যার ইসের 6 স্যার নাম্বার 6 এক্সপেরিমেন্ট 6 এ করছো, কিন্তু এই রেজাল্টটা তোমাকে দেয়া থাকবে। অ্যাবজর্পশন ক্যাপাসিটি একই সাথে করছো না দুইটা টেস্ট? স্যার। এটাও কিন্তু 6 নাম্বার থেকে আসছে, এটার রেজাল্টও তোমাকে দিয়ে দিবে। ড্রাই রডের ডেনসিটি, এটা কি, এটা টেস্ট কি করছো? না স্যার। চিন্তা ভাবনা করে বলো ডেনসিটি। স্যার ডেনসিটি তো করা হয়েছে স্যার, ড্রাই ডেনসিটি স্যার ওইটাই করা বলতেছি, হয়েছে কিন্তু এক্সপেরিমেন্ট 7 এ করছো। লাস্ট টাইম তো স্যার এটা বুঝি নাই স্যার। স্যার রডেড বলতে এই জন্য স্যার বুঝি নাই স্যার। জি আচ্ছা, স্যার, ড্রাই রডের ডেনসিটি ড্রাই রডের নতুন ডেনসিটি আমি বলতেছি এক্সপেরিমেন্ট 7 এ কি বের করছো, ইউনিট ওয়েট বের করছো না? জি স্যার, জি স্যার। ইউনিট ওয়েটটাই কিন্তু ডেনসিটি, মানে এই কংক্রিটের ক্ষেত্রে আর কি। তোমাদের বলছিলাম যে যেটা মাস বাই জি স্যার। ভলিউম ওইটাই ওয়েট বাই ভলিউম। জি স্যার, ওইটা বুঝি স্যার, ড্রাই ডেনসিটি দেখে ওটা বুঝছি, কিন্তু স্যার রডের আসছিল তো এর জন্য ড্রাই রডের confuse হয়ে। ডেনসিটি এইটা কি জিনিস? তোমাদের তিনটা মেথড ছিল না এখানে, কি কি ছিল? জি স্যার, জিগিং ছিল, টেবিলে সোবেলিং ছিল, জিগিং ছিল, টপিং ছিল, আর কি আর ছিল? হচ্ছে রডিং ছিল না? রডিং ছিল। জি স্যার, রডিংটা তো স্যার ফাইন অ্যাগ্রিগেটেড ছিল না? এটা কোর্স অ্যাগ্রিগেটেড ছিল, ভালো মতো চেক করো। স্যার রডিংটা স্যার কোর্স অ্যাগ্রিগেট না স্যার, হ্যাঁ, ফাইন মানে অ্যাগ্রিগেট। তোমরা দুইটার ক্ষেত্রেই বের করছো আর কি, তিনটা মেথডেরই কোনোটা কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে করছো, কোনোটা ইয়ার ক্ষেত্রে করছো। যেটা রডের ছিল রডিং, ওইটা কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রেও করছো। আচ্ছা, এইখানে যে রডিং প্রসেসটা আছে না, ওইটাই হচ্ছে ড্রাই রডেড, বাকি দুইটা না কিন্তু। ওই ডাটাটা লাগবে তোমাদের, ওই যে রডিং এর যে ডেনসিটি ওইটা লাগবে। জি স্যার। এই চারটা ডাটা তোমাকে জানা থাকতে হবে। কোনোভাবে যদি কোনো ডাটা দেয়া না থাকে কোশ্চেনে, তোমাকে ধরে নিয়ে কাজ করতে হবে আর কি। আর ফাইন অ্যাগ্রিগেটেড কত ধরে নিব এটা তো স্যার জানি না স্যার, সেই সাধারণত ডাটা দেয়াই থাকবে। যেমন তোমার এখানে স্পেসিফিক গ্র্যাভিটি কত, এটা কিন্তু তোমার টেস্ট থেকে আসবে, সো এটা কিন্তু ধরার কিছু নাই। তারপর অ্যাবজর্পশন ক্যাপাসিটিও কিন্তু তোমার অ্যাগ্রিগেটেড প্রপার্টি থেকে আসতেছে। ড্রাই ডেনসিটিও তোমাকে ধরে মানে দেয়া থাকবে কোশ্চেনে। নমিনাল ম্যাক্সিমাম সাইজ আর ম্যাক্সিমাম সাইজ এটা দেয়া নাও থাকতে পারে। এইটা তোমার ডিজাইনারের উপরে একটা ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে যে তুমি কত সাইজ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউ করো। এটা আমি একটু পরে বলতেছি দেয়া না থাকলে কি করবা। স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া না থাকলে 3.15 স্ট্রেট ফরওয়ার্ড ধরে নিবা। ইসেরটা সিমেন্টেরটা, সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ারলি এটাই আসবে সব সময়, ম্যাক্সিমাম টাইম আর কি, টাইপ 1 এর ক্ষেত্রে। ফাইন অ্যাগ্রিগেট এটার ক্ষেত্রে তিনটা জিনিস তোমাকে জানা থাকতে হবে। একটা হচ্ছে এসএসডি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, এক্সপেরিমেন্ট 5 এ করছো এই দুইটাই, এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি আর ফাইননেস মডুলাস, এইটা তোমাকে জানা থাকতে হবে। তাহলে এই কয়েকটা ডাটা না জানলে কিন্তু তুমি টেস্ট করতে পারবে না। একই সাথে তোমাকে কোশ্চেনে একটা স্ট্রেন্থ দেয়া থাকবে যে টার্গেট স্ট্রেন্থ কত। আমি একটু এখন ম্যাথে যাব এবং এটা মিলাই দেখবো যে সবকিছু আমরা আছে কিনা আমাদের কোশ্চেনে। এখানের এইটা একটু রিডিং পড়ে নিও যে কি কি ডাটা জানা থাকতে হবে, যে কথাগুলো বললাম ওই জিনিসপত্রগুলোই আছে। আচ্ছা, আমি এসিআই কংক্রিট মিক্স ডিজাইনের ম্যাথ নাম্বার 1 শুরু করব। তার আগে তোমাদের এখানে ডিজাইনের স্টেপস গুলো বলা আছে। এখানে 9টা স্টেপ আছে, এই 9টা স্টেপ একদম সিরিয়ালি মনে রাখতে হয় আর কি, নাহলে তুমি ম্যাথ করতে পারবা না। একদম সিরিয়ালি কোনটার পর কোনটা।
সিরিয়ালি মনে রাখতে হবে আর কি। তো স্টেপগুলো এখন রিডিং করলে কিছু বুঝবা না, আমি ম্যাথ করতে করতে দেখাই, তাহলে বুঝতে পারবা আর কি জিনিসটা। আচ্ছা, আমি একটু আমাদের ম্যাথের চেহারাটা দেখাই। আমাদের ম্যাথটা হলো এরকম। এক্সাম্পল 1, তোমাকে বলা থাকবে যে তুমি এই ম্যাথটা সলভ করো এসিআই মেথডে, আর যদি ব্রিটিশ হয় তাহলে বলা থাকবে ব্রিটিশ মেথডে। আজকে আমরা এসিআইটা শুরু করব, হয়তো শেষ হবে না আর কি। তো এই কোশ্চেনটা এ হলো কোশ্চেন, আর এটার সাথে থাকবে হচ্ছে তোমার টেবিল। সো টেবিল থাকবে হচ্ছে কয়টা দেখো, এরকম একটা টেবিল থাকবে, এরকম একটা টেবিল থাকবে, এরকম একটা টেবিল থাকবে, এরকম একটা টেবিল থাকবে, একটা দুইটা তিনটা চারটা টেবিল তোমাকে কোশ্চেনেই দিয়ে দিবে আর কি। তো এই চারটা টেবিলের হেল্প নিয়ে তোমাকে এই ম্যাথটা সলভ করতে হবে। এই কংক্রিট মিক্স ডিজাইনের ম্যাথগুলা দেখবা যে কোশ্চেন বড়, অ্যান্সার ছোট। বুঝতে পারছো কি বলছি? দেখবা যে জি স্যার। কোশ্চেন বড়, অ্যান্সার ছোট। তবে এসিআই মেথডটা একটু বড় আছে আর কি। মানে ব্রিটিশ মেথডটা দেখবা যে কোশ্চেন হচ্ছে 5 পেজটা, আর তোমার অ্যান্সার হচ্ছে 1-1.5 পৃষ্ঠার মধ্যে অ্যান্সার হয়ে যাবে আর কি। যাই হোক, ব্রিটিশ পড়ানোর সময় ব্রিটিশটা বলবো। এই ম্যাথটা আসলে আমরা একটু রিডিং পড়ি আর একটু মিলাই দেখি যে আমাদের কোনো ডাটা মিসিং আছে কিনা। সবাই একটু মনোযোগ দিও। আচ্ছা, আমি একটু রিডিং পড়ি, দেখো। কংক্রিট ইজ রিকোয়ার্ড ফর এন এক্সটেরিয়র কলাম অফ এ বিল্ডিং। তোমার একটা এক্সটেরিয়র কলাম হচ্ছে বিল্ডিং এর, সেই এক্সটেরিয়র কলামে তোমার কংক্রিট প্রয়োজন। এখন এক্সটেরিয়র কলাম কাকে বলে? এক্সটেরিয়র কলাম কোনটা? বুঝতেছো না এক্সটেরিয়র কলাম কোনটা? স্যার বাইরে যেটা যে বারান্দা টাইপের ইয়ে থাকে ওইগুলা স্যার। মানে বাইরের দিকের যে কলামটা। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলি। তোমরা গত সেমিস্টারে ক্লাস করছো কোন রুমে? স্যার স্যার 2A03 আচ্ছা, ধরো 2A03 তে তুমি ঢুকলা। 2A03 তে ঢোকার পরে হাতের বাম সাইডের যে কলামগুলো আছে সেগুলো কি বাইরের দিকে না? তাহলে সেগুলো হলো এক্সটেরিয়র কলাম। আর তোমার হাতের ডানে যেটা আছে সেটা তো এক্সটেরিয়র না, কারণ সেটার পরে কি বামে হচ্ছে তোমার রুমটা, ডানে কি একটা করিডোর রান করছে না? জি স্যার। তাহলে ওইটা তো আর এক্সটেরিয়র না। সো এক্সটেরিয়র কলাম মানে একেবারে এন্ডে যেটা আর কি, মানে যেটার এক্সটেন্ডেড পোরশন বাইরে হচ্ছে পুরো আউটসাইড, মানে তোমার রুমের আর কিছু নাই আর কি। এরকম একটা এক্সটেরিয়র কলামে তোমাকে কংক্রিট কাস্টিং করতে হবে। এই যে কলামটা, এটা ডিজাইন করার সময় তারা স্ট্রেন্থ ধরে নিয়েছিল 5000 পিএসআই। তোমাকে সেটা দেয়া আছে যে এই কংক্রিটটা ডিজাইন করতে হবে, এবং এমন ভাবে ডিজাইন করতে হবে যেন তোমার রেশিও গুলো এমন ভাবে মিশাতে হবে যেন 28 দিন পর 5000 পিএসআই স্ট্রেংথ আসে। এখানে বলা আছে দ্য স্পেসিফাইড স্ট্রেংথ ইজ 5000 পিএসআই এট 28 ডেজ। স্ট্রেংথ কিন্তু বলা আছে। আচ্ছা, সিমেন্ট শুড বি টাইপ 1 এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ 3.15। তো সিমেন্টটা হতে হবে টাইপ 1। টাইপ 1 সিমেন্ট কাকে বলে আশা করি তোমরা জানো। আর স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে 3.15। মানে তুমি যেই সিমেন্টটা তোমাকে দিছে সেই সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটিটা বলে দিছে। একটু বলো তো, সিমেন্টের ক্ষেত্রে দুইটা ডাটা জানা প্রয়োজন ছিল, সেই দুইটা আমরা পেয়ে গেছি কিনা? জি স্যার। তাহলে সিমেন্টের ক্ষেত্রে ডান। আমরা বাকিগুলা মিলাই দেখি। আচ্ছা, পরে বলা হয়েছে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট শুড বি 20 মিলিমিটার অথবা 3/4 ইঞ্চি। অর্থাৎ তোমাকে ম্যাক্সিমাম সাইজটা বলে দিছে, তবে আমি বলেছিলাম যে এটা নাও দেয়া থাকতে পারে। এটা না দেয়া থাকলে কত ধরবা সেটা আমি একটু পরে বলতেছি, আমাকে একটু মনে করাই দিও যদি মনে না থাকে। তাহলে কোর্স অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ অথবা নমিনাল ম্যাক্সিমাম সাইজ, এটাও কিন্তু আমরা পেয়ে গেছি, গিভেন আছে আমাদের, না থাকলে ধরে নিতাম। আচ্ছা, এবার দেখো দ্য ফাইন অ্যাগ্রিগেট
has a fineness modulus of 2.70. ফাইন অ্যাগ্রিগেটের ফাইননেস মডুলাস দেয়া আছে 2.70। তাহলে এটা দাগাই ফেলি, এই যে ফাইন অ্যাগ্রিগেটের ফাইননেস মডুলাস এটা দেয়া আছে আমাদের। Preliminary tests indicate that coarse aggregate and fine aggregate have a specific gravity, অবশ্যই যেন এসএসডি কন্ডিশনে থাকে। এসএসডি কন্ডিশনের অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি 2.70 and 2.65। কোর্স অ্যাগ্রিগেটেরটা 2.70, ফাইন অ্যাগ্রিগেটেরটা 2.65। তার মানে দুইটা অ্যাগ্রিগেটেরই এসএসডি কন্ডিশনে স্পেসিফিক গ্র্যাভিটি গিভেন। তাহলে এটাও দাগাই ফেলি, এই যে এসএসডি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কোর্স, এসএসডি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ফাইন। Absorption capacity of coarse aggregate and fine aggregate are 1% and 1.3%, দুইটারই absorption capacity দেয়া আছে। তাহলে এই যে absorption capacity আর এই absorption capacity। এখন বলো ফাইন অ্যাগ্রিগেটের সবগুলো আমরা পেয়ে গেছি কিন্তু, এসএসডি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, absorption capacity, ফাইননেস মডুলাস, তাহলে এটাও ডান। বাকি রইল শুধু ড্রাই রডের ডেনসিটি, এখনো পাই নাই, দেখি আছে কিনা। আচ্ছা, ময়েশ্চার কন্টেন্ট এখানে একটা ঝামেলা তৈরি করে দিছে এই লাইনটা দিয়ে। তোমাকে বলছে যে কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটে 0% এবং 3% ময়েশ্চার আছে, অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেটে 0% মানে কোর্স অ্যাগ্রিগেটে নাই, তবে তুমি যে ফাইন অ্যাগ্রিগেট স্যাম্পলটা তোমাকে দেয়া হয়েছে সেখানে অলরেডি 3% ময়েশ্চার আছে। এইটার জন্য তোমার ম্যাথটা একটা স্টেপ বেড়ে যাবে আজকে প্রবলেমে। এটা একটা অ্যাডিশনাল ডাটা, এটা কিন্তু আমার দরকার নাই কোনো। দেখো এই অ্যাডিশনাল ডাটাটার জন্য একটা প্রবলেম হবে, সেটা আমরা পরে ঠিকঠাক করব আর কি। অতিরিক্ত পানি দেয়া আছে তোমার ফাইন অ্যাগ্রিগেটে। এই দেখো লাস্টের লাইনেই বলা আছে দ্য ড্রাই রডেড ইউনিট ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট। ড্রাই রডেড ইউনিট ওয়েট বলা আছে মানে যেটা রডিং প্রসেসে বের করছে সেইটা, কিন্তু এটা বলা আছে কোর্স অ্যাগ্রিগেটের 1600 কেজি পার মিটার কিউবিক অথবা 100 পাউন্ড পার ফিট কিউবিক। তো আমাদের এইটা বাকি ছিল, এটাও পেয়ে গেছি কিন্তু। তাহলে বলো কোনো ডাটা মিসিং আছে কিনা? কোনো ডাটা কিন্তু মিসিং নাই। এই কোশ্চেনটা তোমরা বাসায় যখন প্রবলেম সলভ করবা 5 বার রিডিং করবা আর কি করার আগে, এবং ডিজাইন প্রবলেম যখন সমাধান করবা আর কি কোশ্চেনটা অনেকবার পড়তে হবে। কোশ্চেনটা না পড়লে তুমি যখন মানে প্রসেসে ঢুকবা তখন অনেক কিছু অন্যরকম লাগবে আর কি। কোশ্চেনটা পড়ে তোমাকে আগে বুঝতে হবে যে কি কি গিভেন আছে তোমার কাছে সুন্দর মতো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 5000 পিএসআই এরকম একটা স্ট্রেংথ অর্জন করা, আর এখানকার প্রপার্টি তোমাকে দেয়া আছে। আমি এবার স্টেপ নাম্বার 1 এ চলে যাই। আমরা 9টা স্টেপে প্রবলেমটা সমাধান করব আর কি। 1 নাম্বার স্টেপ, চয়েস অফ স্লাম ভ্যালু। কোশ্চেনে তোমাকে কোথাও স্লাম ভ্যালু কত হবে এটা সম্পর্কে কিচ্ছু বলা নাই। আর তুমি যদি স্লাম ভ্যালুকে চুজ না করো ঠিকঠাক মতো তাহলে তো তোমার ওয়ার্কেবিলিটি থাকবে না আর কি। সো আগে তোমার কাজ হচ্ছে স্লাম ভ্যালু চুজ করা। স্লাম ভ্যালু চুজ করার জন্য তোমাকে টেবিল 19.3 তে যেতে হবে। এখানে যেভাবে স্টেপগুলো সিরিয়াল আছে তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে। আমি বলছিলাম না যে সিকোয়েন্সিয়ালি তোমাকে মনে রাখতে হবে এই স্টেপগুলো, একদম সিকোয়েন্সিয়ালি। স্যার এক্সামে কি স্যার স্টেপগুলোর নামও লিখতে হবে? এক্সামে ঠিক এখানে যেভাবে সমাধান করা আছে যে স্টেপ 1 চয়েস অফ স্লাম ভ্যালু, তোমাকে ঠিক এভাবেই লিখতে হবে। প্রত্যেকটা স্টেপ এভাবে টাইটেল দিতে হবে আর এভাবে লিখতে হবে আর কি। তোমাদের নেসেসারি টেবিল এগুলো কোশ্চেনেই দেয়া থাকবে আর কি। আর অনলাইন পরীক্ষা হলে আগে থেকে ফটোকপি করে রাখতে হয়, সেটা আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব আর কি। আর তোমাদের কুইজ তো এই চ্যাপ্টারের উপরেই হবে, সো একটা প্র্যাকটিসও হয়ে যাবে আর কি। যাই হোক, প্রথমে টেবিল 19.3 তে যেতে হবে, এরপর তোমাকে স্লাম ভ্যালুটা চুজ করতে হবে। তাহলে টেবিল 19.3 তে চলে যাই। এই হলো টেবিল 19.3। যে কোনো টেবিলে আসার পরে অনেকগুলো কিন্তু টেবিল থাকবে তোমার কাছে, মানে এসিআই এর 4টা টেবিল আছে, আবার ব্রিটিশেরও কিন্তু 5টা টেবিল আছে, বিভিন্ন গ্রাফ আছে। তো তোমাকে এরকম 8টা 9টা করে টেবিল দেয়া থাকলে তুমি তো কনফিউজড হয়ে যাবা। তোমাকে কিন্তু এই টাইটেলটা খুব ভালো মতো রিডিং করে বুঝতে হবে যে স্লাম ভ্যালু চুজ করতে হলে এই টেবিলেই আসতে হবে। এই টেবিলের টাইটেলটা খুব ভালো মতো পড়ো। দেখো
recommended values of slump for various types of construction as given by ACI, অর্থাৎ এটা কিন্তু স্লাম্পের টেবিল এবং আমাদের স্টেপ নাম্বার 1 কিন্তু স্লাম্প ভ্যালু বের করা। এখানে দেখো বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্টের জন্য, যেমন ওয়ালের জন্য কত হইতে হবে স্লাম্পের ভ্যালু, এই হলো স্লাম্পের ভ্যালু। দেখো দুইটা ইউনিট, একটা হচ্ছে মিলিমিটার, একটা ইঞ্চি। ওয়ালের জন্য কত, তারপর তোমার বিমের জন্য কত। তো আমাদের কোনটা লাগবে? কলাম। এই কলামের জন্য কত লাগবে আমাদের বলো তো স্লাম্প ভ্যালু? কলাম 4 ইঞ্চ হয় এইটা, না হলে এইটা। এটা হচ্ছে মিলিমিটারে 20 থেকে 100 অথবা 1 থেকে 4 ইঞ্চি। এখন তোমরা কোনটা নিবা? স্যার ম্যাক্সিমাম না মানে তোমরা ইউনিট কোনটা নিবা, মিলিমিটার নাকি ইঞ্চি? ইঞ্চিতে নেব। মিলিমিটারটা নিলেও হবে, তবে ওরা ইঞ্চিতে নিছে প্রবলেমে। কারণ তুমি যেটাই করো তোমাকে একটা কনসিস্টেন্ট ইউনিট ফলো করতে হবে। ওরা কেন ইঞ্চিতে নিছে একটু পরে বুঝবা, তবে তুমি মিলিমিটার নিয়েও কাজ করতে পারবা, অসুবিধা নাই। স্যার নিলে পরে সবগুলো একই ইউনিটে রাখতে হবে, তাই তো? একই ইউনিটে রাখতে হবে, রাইট। তো দেখো ওরা নিছে কিন্তু যে চয়েস অফ স্লাম্প ভ্যালু ফ্রম টেবিল 19.1, স্লাম্প ভ্যালু পেলাম 1 থেকে 4 ইঞ্চি। এখানে কিন্তু এক্সটেরিয়র কলাম হলে কি হবে এবং ইন্টেরিয়র কলাম হলে কি হবে এরকম কোনো কিছু কিন্তু বলা নাই। তার মানে তুমি কিন্তু এক্সটেরিয়রের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবা, ইন্টেরিয়রের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবা, সমস্যা নাই। তাহলে স্টেপ নাম্বার 1 কিন্তু হয়ে গেছে যে আমাদের আমরা যে কলামটায় কাস্ট করব, আমরা যে ডিজাইন রেশিওটা বের করব সেটা এমন হইতে হবে যেন তার ওয়ার্কেবিলিটি বা স্লাম্প ভ্যালুটা 1 থেকে 4 ইঞ্চি হয়। এই স্টেপ 1 এ কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। অসুবিধা থাকার কথা না। স্টেপ প্রথম দুইটা স্টেপ খুবই ইজি। স্টেপ নাম্বার 2, চয়েস অফ ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ কত হবে আমাদের কোশ্চেনে বলা আছে না? এই দেখো ম্যাক্সিমাম সাইজ অফ ফোর্স অ্যাগ্রিগেট, এটা হচ্ছে 20 মিলিমিটার অথবা 3/4 ইঞ্চি। যেহেতু স্লাম্প ভ্যালুটা তুমি ইঞ্চিতে নিছো, তাই কিন্তু এই সাইজটাও কিসে নিতে হবে? ইঞ্চিতে নিতে হবে। তো এখানে কিন্তু ওইটাই করছে, দেখো চয়েস অফ ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ 3/4 ইঞ্চি মানে 0.75 ইঞ্চি। এটা দেয়া না থাকলে তোমাকে ধরতে হবে, কত ধরবা সেটা একটু পরে বলতেছি, এখন বললে বুঝবা না আর কি। 2 নাম্বার স্টেপ পর্যন্ত কিন্তু খুবই ইজি। 3 নাম্বার স্টেপ, এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার অ্যান্ড এয়ার কন্টেন্ট। তুমি এখন ওয়াটার কতটুকু লাগবে সেইটা বের করবা এবং এয়ার কন্টেন্ট বের করবা। এটা তুমি পাবা টেবিল 19.4 এ। টেবিল 19.4 এ চলে যাই। এই হলো টেবিল 19.4। এখানে এসেই কিন্তু আমি বলছি যে টেবিলের টাইটেলটা পড়বা। কি বলছে দেখো, অ্যাপ্রক্সিমেট রিকোয়ারমেন্টস ফর মিক্সিং ওয়াটার অ্যান্ড এয়ার কন্টেন্ট for different workabilities and nominal maximum sizes of aggregates. এই টেবিলে তুমি মিক্সিং ওয়াটার এবং এয়ার কন্টেন্টটা পাবা। এই দেখো আমাদের 3 নাম্বার স্টেপে কি ছিল, এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার এন্ড এয়ার কন্টেন্ট। এই এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার অর্থাৎ ওয়াটার কতটুকু লাগবে এবং এয়ার কন্টেন্ট কতটুকু লাগবে সেটা তুমি এই টেবিল থেকে পাবা। কিন্তু এই ওয়াটার কতটুকু লাগবে এবং এয়ার কন্টেন্ট কতটুকু লাগবে এটা টেবিল থেকে বের করার জন্য তোমাকে দুইটা ডাটা জানা থাকতে হবে। এটা কিন্তু এখানে বলে দিছে যে ফর ডিফারেন্ট ওয়ার্কেবিলিটিস এন্ড নমিনাল ম্যাক্সিমাম সাইজেস। এখন তোমার ওয়ার্কেবিলিটি বা স্লাম্প ভ্যালু কত এটা বের করছি না আমরা? বের করছি জি না? স্যার। একটু আগেই তো বের করছি স্টেপ 1 এ। নমিনাল ম্যাক্সিমাম সাইজ কত এটাও বের করছি না আমরা একটু আগে স্টেপ 2 তে। তার মানে ওয়ার্কেবিলিটি বের করছি স্টেপ 1 এ, এটা বের করছি স্টেপ 2 তে। তার মানে তুমি এই টেবিলটা ব্যবহার করার জন্য রেডি, ব্যবহার করতে পারবা। খেয়াল করছো কেন আমি বলছি যে সিরিয়ালি মনে রাখতে হবে? মানে তুমি তো ওয়ার্কেবিলিটি আর নমিনাল ম্যাক্সিমাম সাইজের ডাটা না জানলে এই টেবিলটা থেকে ডাটা রিড করতে পারবা না। সো আমাদের সিরিয়ালি কাজ করতে হবে। আচ্ছা, এবার দেখো টেবিলটা অনেক বড়। উপরের টেবিলের দুইটা পোর্শন, উপরের পোর্শনটা হচ্ছে নন এয়ার এন্ট্রেন কংক্রিটের জন্য আর নিচেরটা হচ্ছে এয়ার এন্ট্রেন কংক্রিটের জন্য।
তোমার কোশ্চেনে কি কোথাও বলা আছে যে কংক্রিটটা নন এয়ার এন্ট্রেন্ট নাকি এয়ার এন্ট্রেন্ট? No, sir. তাহলে স্যার কোনটা নিবা? ময়েশ্চার কথা বলছিল স্যার, তার মানে তো স্যার ময়েশ্চার non- থাকলেই আচ্ছা, এয়ার এন্ট্রেন্ট কংক্রিট কাকে বলে আর নন এয়ার এন্ট্রেন্ট কংক্রিট কাকে বলে? স্যার যেগুলোর ভিতরে বাতাস ঢুকবে না স্যার সেইটা স্যার নন এয়ার। বাতাস তো থাকবেই, তুমি যেই কংক্রিটই বানাও এইটাতে নন এয়ার এন্ট্রেন্ট মনে হচ্ছে। আসলে এয়ার এন্ট্রেন্ট মানে তোমাদেরকে বলছিলাম অ্যাডমিক্সচার একটা চ্যাপ্টারে, অ্যাডমিক্সচারের একটা ইয়াতে ছিল টাইপে। এয়ার এন্ট্রেন্ট কংক্রিট কিন্তু আমাদের নরমালি ইউজ করা হয় না, মানে নরমাল টেম্পারেচারে। শীত প্রধান দেশে আমি বলছিলাম যে আমাদের যে কংক্রিট আছে সেই কংক্রিটের ভিতরে পানি, কংক্রিট কাস্টিং করার পরে পানিটা বরফ হয়ে যেতে পারে। সো এই যে ভয়েড গুলাতে যখন তোমার পানি অবস্থান করবে, এগুলাতে যখন পানি অবস্থান করবে এবং এই পানিটা যখন বরফ হয়ে যাবে ফ্রিজিং টেম্পারেচারে, তখন কিন্তু এই কংক্রিটের সারফেসে প্রচুর চাপ দিবে পোর স্পেস গুলা থেকে, ভয়েড থেকে, যার কারণে তোমার কংক্রিট কিন্তু ফেটে যেতে পারে। তো এয়ার এন্ট্রেন্ট কংক্রিট হচ্ছে সেই কংক্রিট যে এখানে তুমি অ্যাডমিক্সচার অথবা সিমেন্ট, এয়ার এন্ট্রেন্ট অ্যাডমিক্সচার অথবা সিমেন্ট ইউজ করে এইখানে ইচ্ছা করে কিছু এয়ার বাবল দিয়ে রাখবা, কংক্রিটের ভেতরে কিছু এয়ার বাবল জেনারেট করে রাখবা ইচ্ছা করে। এয়ার বাবল জেনারেট করলে তোমার কংক্রিটের মধ্যে যে বরফ পানিটা থাকবে আর কি, এই পানিগুলো যখন বরফ হবে তখন যখন এক্সপ্যান্ড করবে তখন কংক্রিটের সারফেসে চাপ পড়ে না এই বাবলগুলার কারণে। এই বাবলগুলার মধ্যেই সে জায়গা দখল করে রাখে, এই বাবলগুলার মধ্যেই সে মানে এক্সপ্যান্ড করে। মানে সোজা কথা তোমার ভয়েড স্পেস গুলাকে একটু বাড়ায় দেওয়া হয় ইচ্ছা করে, যেন তোমার এই বরফগুলো একটু এক্সপ্যান্ড করতে পারে, না হলে তো কংক্রিটের সারফেসে প্রচুর চাপ পড়বে আর কি। তো এটা কিন্তু স্পেশাল কেস। তোমার কোশ্চেনে কোথাও কিন্তু বলা নাই যে আমাদের এয়ার এন্ট্রেন্ট কংক্রিট, তোমাকে স্পষ্ট বলা থাকবে। আর নন এয়ার এন্ট্রেন্ট মানে বুঝো না যে এর মধ্যে এয়ার নাই। নন এয়ার এন্ট্রেন্ট মানে তুমি এখানে কোনো এয়ার বাবল ইন্ট্রোডিউস করো নাই, মানে নরমাল কংক্রিট আর কি। তাহলে আমরা কোনটা নিব? Non-air. নন এয়ার এন্ট্রেন্ট, তার মানে তুমি কিন্তু এটা কেটে দিবা, মানে এটা চিন্তায় বাদ দাও আর কি। আচ্ছা, নন এয়ার এন্ট্রেন্ট এই টেবিল থেকে আমরা পাবো কিন্তু ওয়াটার কন্টেন্ট এবং এয়ার কন্টেন্ট, এই যে। আচ্ছা, তাহলে এই টেবিলটা কিভাবে ইউজ করে আমি এটা দেখাচ্ছি। আমাদের স্লাম ভ্যালু কত? স্টেপ 1 এ বের করছি 1 to 4 inch. 1 থেকে 4 ইঞ্চি। এখানে দেখো দুইটা স্লাম্পের জন্য 3টা ঘর আছে, 1 থেকে 2, 3 থেকে 4, 6 থেকে 7। এখন আমাদের তো 1 থেকে 4 ইঞ্চি, তুমি কোনটা নিবা, উপরেরটা নাকি নিচেরটা? 1 থেকে 2 নিবা না 3 থেকে 4 নিবা? স্যার 3 থেকে 4 নেব। 3 থেকে 4 নেওয়ার রিজনটা কি? স্যার স্যার ওয়ার্কেবিলিটিটা বেশি থাকবে আমাদের। ওয়ার্কেবিলিটিটা বেশি থাকবে, এটাও ঠিক আছে। কিন্তু যদি কেউ বলতো যে না আমি ওয়ার্কেবিলিটি চাচ্ছি না, আমার স্ট্রেন্থটা দরকার, আর আমি তো 1 থেকে 2 নিলে আমি তো রেঞ্জের মধ্যেই আছি, তাহলে তো সে 1 থেকে 2 ও নিতে পারে। স্যার 1 থেকে 2 ইঞ্চ হবে স্যার। এখন তুমি কোনটা নিবা, স্যার নাকি এভারেজটা নিবা? স্যার এভারেজ নিব স্যার। আচ্ছা দেখো, মানে জিনিসটা কিন্তু এখানে কিন্তু তোমার ইচ্ছা, মানে সাইজটা কি কোনো কারণে এফেক্ট করবে মানে চুজের ক্ষেত্রে? নমিনাল ম্যাক্সিমাম সাইজটা একটু পরে আসতেছি, মানে এটাও তোমার এখান থেকেই নিতে হবে আর কি। এই যে যেগুলা দেখতেছো 3/8, 1/2, 3/4, এগুলার মধ্যে নিতে হবে তোমাকে ম্যাক্সিমাম সাইজটা, নাহলে তুমি এই চার্ট ইউজ করতে পারবা না আর কি। আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ অ্যাগ্রিগেটের। আচ্ছা, এখন আসি 1 থেকে 2 আর 3 থেকে 4, এটা পুরাটা ডিজাইনারের উপরে। মানে তুমি যদি 3 থেকে 4 নাও কোনো অসুবিধা নাই, 1 থেকে 2 নিলেও কোনো অসুবিধা নেই। সো এটা হচ্ছে তোমার ইচ্ছা, কিন্তু দেখো 1 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে। যে 1 থেকে 2 নিচ্ছে ও কিন্তু এই রেঞ্জেই আছে, আর যে 3 থেকে 4 নিচ্ছে ও কিন্তু এই রেঞ্জেই আছে। এটা তোমাদের ইচ্ছা। তোমাদের ম্যানুয়াল এই স্লাইডে 1 থেকে 2ই নিচ্ছে, কেউ যদি 3 থেকে 4 নেয় অসুবিধা নাই আর কি। আচ্ছা, 1 থেকে 2 ইঞ্চি স্লাম্প
আচ্ছা আমাকে বলো তো আমাদের নমিনাল ম্যাক্সিমাম সাইজ বা ম্যাক্সিমাম সাইজ কত ছিল? 3/4। 3/4 inch. এবার তোমাকে এক্স বরাবর যেতে হবে, মানে এই 1/2 বরাবর এইভাবে যাবা, আর এই 3/4 থেকে ভার্টিক্যালি নামবা। এই দুইটা কোথায় কাট করলো? এই জায়গায় না? এটাই হলো তোমার ওয়াটার কন্টেন্ট। আচ্ছা কেউ যদি 3/4 নিত তাহলে তার কত হইতো? 200। তার কিন্তু এই নিচেরটা হইতো। তো 200 নিলেও হবে, 185 নিলেও হবে। তো এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে 1 থেকে 2 ইঞ্চির জন্য এবং 3/4 ইঞ্চির জন্য পাইছো এটা কিন্তু ওয়াটার কন্টেন্ট। কখন কোনটা ইউজ করব স্যার? এটা তোমার ইচ্ছা, তুমি মানে একটা নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ওয়াটার কন্টেন্ট তোমাকে একটা নিতে হবে। এক একজন এক এক রকম উত্তর আসবে তাই তো স্যার? এক একজনের এক এক রকম উত্তর আসতে পারে, সমস্যা নাই। বাট স্যার স্লাম্প রেট তো স্যার ডিরেক্ট 1 থেকে 4 ছিল, এই জন্যই তো সমস্যা। হ্যাঁ মানে 1 থেকে 4 মানে এটা তোমার ডিজাইনারের উপর ছেড়ে দিছে যে তুমি তোমার যত ইচ্ছা এর মধ্যে নাও আর কি, একটা জি রেঞ্জ স্যার, দিয়ে বুঝতে দিছে। আচ্ছা আমাকে একটু বলবা যে 185 এটার ইউনিট কি হবে? আবার ব্র্যাকেটের মধ্যে Sir, আরেকটা, millimeter. এই দেখো আর আমি কিন্তু 185 আমি কিন্তু তোমাদেরকে বলছি যে পুরা টেবিলের কোনায় কি আছে, পুরা টেবিলটা ভালো মতো দেখতে হবে। এই দেখো ওয়াটার কন্টেন্টের ইউনিট কিন্তু বলে দিছে এখানে, এই ইউনিটটা হবে কেজি পার মিটার কিউবিক, আর ব্র্যাকেটে যেটা আছে সেটা কি হবে? পাউন্ড পার ইয়ার্ড কিউবিক। যদিও তোমার ভ্যালু ইঞ্চিতে বা তোমার এই দুটাই ইঞ্চিতে, এই টেবিলটা ওইভাবেই ডিরাইভ করা, কিন্তু তোমার এখানে যে ওয়াটারের ভ্যালু দেখতেছো প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কেজি পার মিটার কিউবিক, আর ব্র্যাকেটের গুলো হচ্ছে পাউন্ড পার ইয়ার্ড কিউবিক। এখন তুমি আমাকে বলো তুমি কি কেজি পার মিটার কিউবিকে নিবা নাকি পাউন্ড পার ইয়ার্ড কিউবিকে নিবা? স্যার পাউন্ড পার ইয়ার আর আমরা যেহেতু স্যার ইঞ্চিতে নিতেছি ওই জন্য তো পাউন্ড পার আমরা কিন্তু সব ব্র্যাকেটের গুলা নিছি, ইঞ্চি নিছি, তাহলে আমাদের অ্যান্সার হবে পাউন্ড পার ইয়ার্ড কিউবিক। তোমাদের মধ্যে কেউ যদি মিলিমিটারে রাখতা তাহলে কিন্তু কেজি পার মিটার কিউবিক নিতে হইতো। বুঝতে পারছো কি বলছি? যদি তোমরা মিলিমিটার নিতে আর কি, তাহলে কিন্তু অ্যান্সার আসতো কেজি পার মিটার কিউবিক। তাহলে আমাদের আসবে কত? 315 পাউন্ড পার ইয়ার্ড কিউবিক। এটা কার পরিমাণ? ওয়াটারের পরিমাণ। এই দেখো ওয়াটারের পরিমাণ লিখছে, এইভাবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে। উইথ স্লাম ভ্যালু রেঞ্জ 1 থেকে 4 ইঞ্চি and maximum aggregate size 3/4 ইঞ্চি, approximate mixing water equals to 315 pound per yard cubic। এই পার ইয়ার্ড কিউবিক অর্থাৎ 1 ইয়ার্ড কিউবিকে কতটুকু ওয়াটার লাগতেছে, একটা অ্যান্সার কিন্তু তুমি পেয়ে গেছো। ওয়াটার কতটুকু লাগবে সেটার অ্যান্সার পেয়ে গেছো তুমি, 315 পাউন্ড পার ইয়ার্ড কিউবিক। ওয়াটারের পরিমাণ ওয়েট পেয়ে গেছো আর কি, 1 ইয়ার্ড কিউবিক ভলিউম কংক্রিটে 315 পাউন্ডের কংক্রিট লাগবে। এয়ার কন্টেন্ট কত এটাও কিন্তু এই টেবিলেই পাবা। এই দেখো ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ কত ছিল? 3/4, আর এয়ার কন্টেন্ট হচ্ছে তোমার এইটাই যে অ্যাপ্রক্সিমেট এনট্র্যাপড এয়ার। এইটা বরাবর ভার্টিক্যালি নিচে নামবা, কত আসে? 2। তাহলে 2% হচ্ছে এয়ার, এই যে 2% এয়ার। স্টেপ 3 পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা একটা জিনিস, ওই টেবিলটাকে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে? টেবিলটা কোশ্চেনেই দেয়া থাকবে, তোমাদের সব টেবিল তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে, তোমাদের খালি টেবিলগুলো ইউজ করা শিখতে হবে আর কি। আর একটা জিনিস হচ্ছে বললাম যে ম্যাক্সিমাম সাইজ যদি দেয়া না থাকে তাহলে তোমাকে এইগুলার মধ্যে ভ্যালু ধরতে হবে। 3/8 না হলে হাফ ইঞ্চি, না হলে 3/4, না হলে 1 ইঞ্চি, না হলে 1.5 ইঞ্চি, এভাবে ধরতে হবে আর কি। তো কংক্রিটে কিন্তু সাধারণত 20 মিলিমিটারের মধ্যেই ধরে অ্যাগ্রিগেট সাইজ, অনেক সময় এগুলোও ধরে আর কি। তো তোমরা একটু ধরার সময় দেখো, তুমি যদি এখানে 19 ধরতা তাহলে কি এই টেবিলটা ইউজ করতে পারতা? এই টেবিল কিন্তু ইউজ করতে পারতা না। সো 19 মিলি ধরলে কিন্তু তোমার এই টেবিল ইউজ করে ডাটা বের করতে কষ্ট হইতো আর কি, ইন্টারপোলেশন করা লাগতো, অনেক ঝামেলা হইতো আর কি। 3 নাম্বার স্টেপ আমাদের শেষ, আমাদের পানি বের হয়ে গেছে, এয়ার কন্টেন্ট কতটুকু বের হয়ে গেছে। তো কষ্টের ব্যাপার হচ্ছে তুমি যে ওয়াটারটা বের করছো সেইটা তোমার ফাইনাল অ্যান্সার না, কারণ তোমার এখানে একটা ঝামেলা করে দিছে এই লাইনটা।
অলরেডি তোমার কিছু ময়েশ্চার আছে 3%। তার মানে তুমি যে ওয়াটার বের করছো এই অ্যান্সারটা ঠিক নাই, এটা আমরা লাস্টে অ্যাডজাস্টমেন্ট করব আর কি। আপাতত ধরে রাখো এটাই অ্যান্সার, এটা আমি লাস্টে আলোচনা করতেছি আর কি। স্টেপ নাম্বার 4, আমার মনে হয় স্যার এয়ার কোড 2% দেওয়া স্যার একটু ভুল হলো না স্যার? 3% হবে না? এয়ার 2%ই তো, এই যে 3/4 এর জন্য এই যে 2। জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমাদের নেক্সট শনিবারও আমার এক্সট্রা ক্লাস লাগবে, রবিবারে আর কি, এবং ওই টাইমটাতেই, মানে তোমাদের 9:40-এ, বুঝতে পারছো? কারণ আজকে 5 নাম্বার স্টেপ পর্যন্ত মনে হয় শেষ হবে আর কি। যাই হোক, দেখো 5 নাম্বার স্টেপও শেষ হয় কিনা বলতে পারতেছি না। 4 নাম্বার স্টেপটা একটু দেখি, সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও। এখন তোমাকে একটা ওয়াটার সিমেন্ট রেশিও বের করতে হবে। এটা তুমি টেবিল 19.1-এ যাবা। এই যে টেবিল 19.1, একটু টাইটেলটা ভালো মতো পড়ো। কি বলছে? রিলেশন বিটুইন ওয়াটার সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল রেশিও অ্যান্ড এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিও বের করতে হলে কি জানতে হবে? এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ জানতে হবে। এই ভার্টিক্যাল কলাম বরাবর আছে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ, আর এগুলো হচ্ছে কি ওয়াটার সিমেন্ট রেশিও, এই যে ইফেক্টিভ ওয়াটার সিমেন্ট রেশিও। তো আমাদেরটা এয়ার এন্ট্রেন্ড না, এটা আমি কেটে দিলাম, আমাদেরটা নন এয়ার এন্ট্রেন্ড। আমাদের কত লাগছে স্ট্রেংথ? আমাদের কোশ্চেনে কত গিভেন আছে? 5000। 5000 পিএসআই। কিন্তু আমরা কি ব্র্যাকেটের ভ্যালু ইউজ করব নাকি ব্র্যাকেটের বাইরেরটা ইউজ করব? ব্র্যাকেটেরটা। দেখো আমরা কিন্তু সব ইঞ্চিতে নিছি, পাউন্ডে নিছি, সো আমাদেরটা ব্র্যাকেটেরটা ইউজ করতে হবে। তাহলে 5000 পিএসআই এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.48, বুঝছো কিনা? জি স্যার। স্যার যদি 4500 বা এরকম থাকতো সেই ক্ষেত্রে কোনটা ইউজ করব? আচ্ছা, ওইটা আমি আসতেছি। দেখো এই যে এখানে বসাই দিছে ওয়াটার সিমেন্ট রেশিও 0.48 এবং ব্র্যাকেটে লিখে দিছে নন এয়ার এন্ট্রিন কংক্রিট। তোমরা কিন্তু এইভাবে পরীক্ষা এভাবেই লিখবা আর কি, যে 5000 পিএসআই এট 28 ডেজ এত। আচ্ছা, এখন ওই যে কোশ্চেন করলা, যে খুবই ভালো প্রশ্ন, যদি এখানে 5500 পিএসআই থাকতো কোশ্চেনে, কেমনে বের করতা? স্যার 5000 এর জন্য স্যার এত, আর 5500 এর জন্য কত? ওই কিক নিয়ে বের করে ফেলতাম। ঐকিক নিয়মে কিভাবে বের করবা? 5000 এর জন্য এত, জি তারপর স্যার। একের জন্য কত আর 5500 এর জন্য কত স্যার? কমতেছে তো এটা ইয়েটা। এভাবে করলে কি হবে? স্যার 6 করে কমতেছে, 6 না, ওইভাবে একটু খেয়াল করো এখানে। আচ্ছা, 5000 আর 5500, আমি একটু বলি। এখানে দেখো 6000 এর জন্য একটা ভ্যালু দেয়া আছে 0.41, আর 5000 এর জন্য দেয়া আছে 0.48। 5000 আর 6000 এর মাঝখানে না 5500টা? জি স্যার। তাহলে এটার এভারেজ করলেই পাবা না? জি স্যার। এটার এভারেজ করলে কত আসে? এভারেজ করলেই কিন্তু পেয়ে যাবা। স্যার 0.44। 0.44। স্যার যদি মাঝখানে না থাকে, যদি 50 to 100 হ্যাঁ, হয় এখন তখন কি করব? যদি মাঝখানে না থাকে তখন কি এভারেজে কাজ হবে? তখন কিন্তু এভারেজে কাজ হবে না। ধরো 5200 দিলাম, আবার 5500টা বের করে এভারেজ করব? তখন কি স্যার ঐকিক নামে করব? তখন আসলে ইন্টারপোলেশন করা লাগবে। ধরো আমি 5700 দিলাম, তখন কেমনে বের করবা? তখন ইন্টারপোলেশন করে বের করতে হয়। এবং তোমাদের আমি একটা ল্যাবে বলছিলাম, তোমাদেরই ল্যাবে বলছিলাম না যে ইন্টারপোলেশন আমরা এখানে শিখবো, সেইটাই আমি শিখাবো। জি স্যার। কিন্তু এখন আর 2 মিনিট আছে, এখন আমি কিভাবে শিখাবো? আমরা তাহলে নেক্সট ক্লাসেই দেখাই। আমি এক্সাম্পলটা তোমাদের রেডি করছি। ইন্টারপোলেশন আমরা দুইটা সিস্টেমে ইন্টারপোলেশন শিখবো। তো আমি তাহলে আর টাইম নাই, আর 2 মিনিট আছে। আমি স্যার আমাদের যে এভারেজটা করা হয়েছিল স্যার 5500 জন্য, হ্যাঁ ওটা ছিল 0.445। তাহলে কি আমরা 0.45 লিখবো না? হ্যাঁ, দুই ঘর 0.4, নিবো স্যার? তুমি 45 লিখতে পারো, সমস্যা নাই, অথবা 3 ঘরে নিতে পারো, অসুবিধা নাই। ওকে এটার স্যার, এখানে তো কোনো রাউন্ডিং এর ব্যাপার নেই। এখানে রাউন্ডিং এর ব্যাপার নেই না। আচ্ছা, আমি তোমাদেরকে Okay. আপাতত এক্সাম্পলটাই বুঝাচ্ছি। ইন্টারপোলেশনটা আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে, আমি রবিবারে কিন্তু এক্সট্রা ক্লাস নিব, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসে আসবা। আমি কিন্তু রবিবারে এইটা শেষ করে ব্রিটিশ মেথডে যাব, এবং এটার কিন্তু অনেক খুঁটিনাটি আলোচনা করব আর কি। আমি সি সেকশনে 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছি, এইটা
ওদের পুরা জিনিসপত্র ঠিকঠাক করে দিছি, কারণ ওদের ক্লাসটা নিতে পারছি, ডাবল ক্লাসটা। তো তোমাদের তো এখন ওই সিঙ্গেল ক্লাস, এখন এটা তো শেষ করা সম্ভব না আমার পক্ষে। সো নেক্সট উইকে আমি পুরাটা আস্তে আস্তে শেষ করব, সমস্যা নাই। তাহলে 5,000-এর জন্য 0.48, আর অন্য ডাটা হলে কি হবে সেটা একটু মনে করে দিও। নেক্সট ক্লাসে আমি শুরু করব। আমি লাস্ট স্টেপটা দেখাই শেষ করতেছি। তুমি ওয়াটার কন্টেন্টটা বের করছো, ওয়াটার সিমেন্ট রেশিও 0.48। তুমি যদি ওয়াটার সিমেন্ট রেশিও জানো আর স্টেপ 3তেই বের করছো কি ওয়াটার কন্টেন্ট, তাহলে তুমি সিমেন্ট বের করতে পারবা না এখান থেকে? ওয়েট অফ সিমেন্ট, ওয়াটার সিমেন্ট রেশিও মানে কি? ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সিমেন্ট। তাহলে ওয়েট অফ সিমেন্ট সমান কি? ওয়েট অফ ওয়াটার বাই ওয়াটার সিমেন্ট রেশিও না? জি স্যার। এই সূত্রে মান বসায় দাও। এই যে ওয়াটার সিমেন্ট রেশিও 0.48 আর ওয়েট অফ ওয়াটার কত? 315। আর অনেকে যারা ওই যে 3/4 নিবা ওদের কিন্তু অ্যান্সার ডিফারেন্ট আসবে। যেমন যারা 3/4 ইঞ্চি নিবে ওদের কিন্তু অ্যান্সার 340 আসবে পানি। সো অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসতে পারে এক একজনের। তো এইটা হলো সিমেন্টের পরিমাণ। তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি। একটা হচ্ছে সিমেন্টের স্যার পরিমাণ, এখানে কি আমরা ময়েশ্চারের যে ব্যাপারটা ছিল ওইটা ওইটা ignore আমরা করবো? পরে আসতেছি। হ্যাঁ, ওইটা আমরা ঠিক করব, ইগনোর করব না, লাস্টে যে ঠিক করব অ্যাডজাস্টমেন্টে 8 নম্বরে যে আমরা বের করে ফেলছি সিমেন্ট কতটুকু লাগবে। পার ইয়ার্ড কিউবিকে সিমেন্টের ওয়েট পাইছি 656, আর স্টেপ 3 তে যে আমরা ওয়াটার পেয়ে গেছি। বাকিটা আমি নেক্সট ক্লাসে শুরু করব স্টেপ 6 থেকে এবং ইন্টারপোলেশনটা। আজকে টাইম নাই, তাহলে তোমরা অবশ্যই রবিবারে 9:40-এ আমি ক্লাসটা একদম মানে টাইমলি শুরু করব, কারোর জন্য ওয়েট করব না। আর প্রেজেন্স কম থাকলে কিন্তু আমি রেকর্ডিং দেই না। তোমাদের গতদিন অবস্থা কিন্তু খারাপ ছিল, তো এটা মাথায় রেখে ক্লাসে আইসো আর কি। তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম।